এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। মুনতাহা এই শয়তান মার্কা বেড়ারে সিনে? ঝিনুক অবাক হয়ে বলল, তুমি এই লোকটিকে চেনো? হ্যাঁ, চিনব না কেন? উনি আমার ফুপু শাশুড়ির ছেলে, রুদ্র রায়হান খান, আমার ফুফুতো দেবর। ঝিনুকের যেন দম আটকে আসছে। কিছু বলবে, কি বলবে? গলাতেই তো কথা আটকে আছে মাছের কাটার মতন। ভাইয়া, আপনি ফ্রেশ হন, আমি খাবার দিয়েছি। এই ঝিনুক, চল এখান থেকে, তোর রুমে চল। আমি খাবো না, খেয়ে এসেছি, কষ্ট করার প্রয়োজন নেই। রুদ্রের দিকে এক ধানি তাকিয়ে আছে ঝিনুক। ঝিনুক হিসাব মিলাতে লাগলো, কেমনি কি, এখন কি করবে? সবই তো তাল মাতাল হয়ে গেছে। এই কথা বললে কি কেউ বিশ্বাস করবে? করল প্রমাণ কোথায়? রুদ্রের প্রতিটি কাজে তো সূক্ষ্ম ছিল। গোলক ধাঁধায় আটকে গেছে ঝিনুক এখন। মুনতাহা এগিয়ে এসে ঝিনুকের হাত ধরতে ঝিনুক কেঁপে উঠল। কল্পনা জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। মুনতাহা হাত ধরে ট্রেনে রুমের বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। দরজার কাছে আসতে রুদ্র বলল, বেলা 11টার দিকে একটু ছাদে। কথাটা রুদ্র আসতেই বলেছে। ঝিনুকের মনে হয় না মুনতাহা শুনেছে। শুনলে তো সে অবশ্যই প্রশ্ন নিক্ষেপ করত। ঝিনুক মুনতাহার পিছু পিছু চলছে। ঝিনুককে ওর রুম দেখি মুনতাহা চলে গেল। অনেকক্ষণ ধরে রুমের ভেতর চুপচাপ বসে আছে। ঘড়ি কাটা 11টা বরাবর ঘড়ির দিকে তাকাচ্ছে ঝিনুক। কি করবে দ্বিধাদ্বন্দ্বে এমনভাবে জড়িয়ে গেছে, নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। রুদ্র ঠিক 11টায় ছাদে যেতে বলেছে। ঝিনুকের কি যাওয়া উচিত? মন বলছে না যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে একবার যাওয়া উচিত। শেষ কথা কি এমন শেষ কথা? তবে রুদ্র কি ঝিনুকের পিছনেও ছেড়ে দিবে, নাকি এখানে ও তার অন্য কোনো চাল আছে? কি যে করি। নাকি এখানেও তার অন্য কোনো চাল আছে? ঝিনুকের মন চাচ্ছে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। মাথায় রুদ্রের করা কর্মকাণ্ড শুরু থেকে এখন পর্যন্ত ফনফন করছে। এমন কি দরকার ছিল ঝিনুকের লাইফে তার বেলা বেলা করে আগমন করার? শালা শিম্পাঞ্জি কোথাকার। এমনিতেও আমি সময় পেলাম না সমুদ্র ভাইয়ার সাথে কথা বলার জন্য। এই সাইকো লোকটিকে আমি চিনি, তার পরিচয় আমি জানি, এটা তো এখনো জানানোর বাকি আছে। উফ, কি অসহ্য দোটানায় পড়লাম রে বাপু। সবে মাত্র নতুন আত্মীয় হয়েছে তারা, এখন যদি এটা বলি আত্মীয়তার মধ্যে না আবার কোনো রকমের ফাটন ধরে, ধ্যাৎ, জীবনটাই বেদনার। তাছাড়া সবচেয়ে বড় কথা, আমরা মেয়ে পক্ষ, আমাদের পান থেকে চুন খসলেই দুনিয়াতে সবচেয়ে বড় দোষ ধরা হয়। কি করব? এখানে মুনতাহা আপুর ভবিষ্যতও জড়িয়ে আছে। আজ এখানে ওই বাড়িতে আসাই উচিত হয় নাই। ঝিনুক এতটাই চিন্তায় ভাবনায় বিভোর ছিল যে সময়ের কাটা চলতে চলতে কখন যে ঘড়িতে 11:30 বেজে গেছে খেয়ালই নেই। 11টা থেকে 11:30 অবশেষে ঝিনুক সিদ্ধান্ত নিল একবার যাওয়া দরকার। ভয় পেয়ে লাভ নেই, সত্যির মোকাবেলা করতেই হবে। ঝিনুকের জীবনে সমুদ্র ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের অস্তিত্ব নেই, তাকে বুঝতে হবে। হাঁটি হাঁটি পাপা করে ছাদে এগিয়ে গেল ঝিনুক। ছাদে উঠতেই চোখ আটকে গেল একটা পুরুষের দিকে। সে সত্যিই সুন্দর। এমন লগ্নে যে কোনো রমণী তার মায়া পড়তে বাধ্য। তবে এই লগ্ন ঝিনুকের জন্য নয়। ঝিনুকের মন বাগানে প্রথম থেকেই সমুদ্রের বসবাস। ঝিনুকের চোখে সমুদ্র ছাড়া অন্য কেউ নিতান্তই সাধারণ লাগে। তাই ঝিনুক তার জন্য নয়, সে ঝিনুকের জন্য নয়। পুরুষটি গভীর দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর জ্যোৎস্নার আলো তার মুখমণ্ডল আলোকিত করে রেখেছে। এতে এই ভাবুক পুরুষটির ভাবুকতা আরো দ্বিগুণ ফুটিয়ে তুলেছে। ঝিনুক ধীরে পায়ে হেঁটে রুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছু দূরত্বেই ওদের মাঝে। এরই মধ্যে রুদ্র পিছনে না তাকিয়ে বলল, বেলা, এত ভয় পাও কেন আমাকে? আমাদের তো আর সময় মিলবে না। সময় ফুরিয়েছে সেই কখন, লগ্ন কেটেছে আরো একদম। মন ও মস্তিষ্কের যুদ্ধ শেষে তোমার আগমন। তবে এত নির্জনতা কেন? ঝিনুক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঝিনুকের আগমন টের পেয়েছে। বড় অদ্ভুত তো। দৃষ্টি সামনে আকাশের চাঁদের দিকে, অথচ ঝিনুকের আগমন এত হৃদয় বিদারক কথা। বেলা, শুনছো? আমাকে নিয়ে এত ভেবো না। তুমি সত্যিই সমুদ্রের চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়িয়েছি, তাই না?
আপনি এগুলো বলার জন্য আমাকে ডেকেছেন? আমার আপনাকে কিছু বলার আছে মিস্টার রুদ্র রায়হান খান। এবার রুদ্র নামক পুরুষটি ঝিনুকের দিকে ঘুরে তাকালো, মুখে মলিন একটি হাসি, বলল, আমি জানি বেলা তুমি কি বলবে, তোমাকে বলতে হবে না। আমি তোমার না বলা কথাগুলো না হয় সাদরে গ্রহণ করলাম। জানি আমার আশেপাশে আসাটাও তুমি মেনে নিতে পারো না। তো চলো একটু দোলনাটায় বসি, আসো। দূরত্ব বজায় রেখেই বসবো। বলেছি তো, শেষ কথা, শেষ মুহূর্ত, শেষ স্মৃতি, তাই একটু সুন্দর অভিজ্ঞতা হয়েই না হয় শেষ হোক। ঝিনুক একটা জোরপূর্বক ভাবে হাসি দিল। জানা নেই রুদ্রের কথায় কি ছিল। ঝিনুক দোলনাটার এক কোণায় বসলো, রুদ্র অপর কোণায় বসলো। ওদের মাঝে 2-3 হাত দূরত্ব। ঝিনুক বলল, বলুন কি বলবেন। এত তারা কিসের বেলা, একটু সময় দাও। অনুভূতিগুলো বন্দি আছে, বন্দি করছি। কিছু অনুভূতিগুলো জীবন্ত দাফন দিচ্ছি, কিছু অনুভূতিগুলোকে আড়ালেই জলের স্রোতে ভাসিয়ে দিচ্ছি। একটু না হয় সময় দাও। রুদ্র রায়হান জানেন, জীবনে ভুল মানুষের প্রেমে পড়া উচিত নয়। প্রেমে মানুষ পড়তেই পারে, ভালো লাগতেই পারে, তাই বলে জেনে ভালোবাসা উচিত নয়। আপনার কর্ম, আপনার ফ্যামিলি, আপনি সব কিছুই সত্যি অন্যরকম। তবে আমি সমুদ্র ভাইকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বুঝ জ্ঞান হওয়ার পর থেকেই যে পুরুষটাকে রোজ কল্পনায় আঁকতে পছন্দ করতাম, পারবো না জেনেও পাওয়ার আর্জি রবের নিকট করতাম। এত বাধা বিপত্তির পর যখন তাকে পেয়েই গেলাম, কি করে তাকে না চাই বলেন, কি করে তাকে ছাড়া বেঁচে থাকি বলেন। আমার অস্তিত্ব যার থেকে শুরু, তাতেই বিলীন হতে চাই। সেকেন্ড 10 থেমে, তার আমার বয়সের পার্থক্য 14 বছরের। বিয়ে হয়েছে আজ থেকে 4.5 বছর আগে, সমাজকুলের অনুকূলে। অথচ সে চাইলেই পারতো এই বিয়েটাকে না মেনে নিতে, এতদিনে অন্য একটা মেয়েকে বিয়ে করে বউ বাচ্চা সংসার করতে। এত কিছু স্যাক্রিফাইস করছে সেই পুরুষটা, যার যৌবনের একাংশ লণ্ডভণ্ড করেছে আমি চড়ইয়ের জন্য। তাকে কি করে ভুলি বলেন, তাকে কি করে ভুলি বলেন, যে আমাকে এত বেশি ভালোবাসে, এতটাই যে আমার থেকে দূরে সরেছে শুধুমাত্র আমার ক্যারিয়ার, আমার শরীর সব কিছু ঠিক রাখার জন্য, আমার অজান্তে আমার ভালো রাখার জন্য তার ভালো থাকা বিসর্জন দিয়েছে। তার সাথে তুলনায় আপনি নিতান্তই ধুলোবালির মতো। আপনি হুট করে জুড়ে এসছেন, আর আমি নামক প্রিয়তমাকে সে নিজ হাতে গঠন করেছে। ভিন্নতা বুঝছেন? এই যে আপনার এত ব্যথা হৃদয় মাঝারে, এত বড়, এত ঝড় বৃষ্টি, একতরফা ভালোবাসার হৃদয় বিদারক যন্ত্রণা আমাকে একটু কষ্ট দিচ্ছে না, সত্যি বলছি, একটুও না। অথচ এগুলো আপনি আমার জন্যই অনুভব করছেন। উল্টো আমি চাচ্ছি আপনি আমার জীবন থেকে সরে দাঁড়ান। আপনি নামক অস্তিত্ব আমার আর সমুদ্র ভাইয়ার জীবনে না থাকুক। কেমন করে ডায়েরির একটা পাতাকে ছিঁড়ে ফেললে সেটা হারিয়ে যায়, ঠিক সেভাবে। রুদ্র হো হো করে হেসে উঠল। তবে এই হাসি অন্যান্য বারের চেয়ে সত্যি ভিন্ন। ঝিনুক রুদ্রের দিকে তাকালো, চোখে চোখ, তার চোখ ছলছল। বলা, সেই পাতাটা তো হারিয়ে যায়, কিন্তু ছিঁড়ে যাওয়ার সেই দাগটুকু কি করে মুছবে বেলা? তুমি না চাইলেও তোমার জীবনের স্মৃতির খুবই ছোট্ট একটা অংশ হয়ে আছি আমি। এই সত্য কি সত্যিই মুছে ফেলা যায়? এটা ঠিক, আমাদের সময় কখনোই আসে নাই। প্রতিবারই এই সময়টা ছিল না ছুঁয়ে দেখার মতো পবিত্র। আমাদের একটা গল্প হতে পারত, কিন্তু সৃষ্টির নীলা খেলা বড়ই অদ্ভুত। গল্প হয়েও হলো না। তবে ভয় পেও না বেলা, আমি সময় করে আর আসবো না। ঝিনুক আর বসে থাকলো না। রুদ্র রায়হানকে যতটা খারাপ ভেবেছিল, সে ততটাও খারাপ নয়। ভালোই হয়েছে, সে বুদ্ধিমানের কাজ করেছে। ভালোবাসা দুজনের মর্জি থাকা আবশ্যক। জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। এতক্ষণ মনের তিক্ত কথা রুদ্রকে বলতে চেয়েছে, বলে ফেলেছে। এখন আর কোনো কথা আছে বলে মনে হয় না। দাঁড়িয়ে গেল ঝিনুক। বলা, যেমন করে ডায়েরির একটা পাতাকে ছিঁড়ে ফেললে সেটা হারিয়ে যায়, ঠিক সেভাবেই প্রতিটা মানুষের জীবনেই কেউ না কেউ আসে। আপনার জন্য উত্তম কেউ আসবে, একটু না হয় অপেক্ষা করেন। আমরা সবসময়ই ভুল সময়ে ভুল মানুষের প্রেমে পড়ি, কিন্তু মন এবং মস্তিষ্ক উভয়ই ভালোবাসে সঠিক মানুষকে। আমার জন্য যেমন সমুদ্র ভাইয়া সঠিক,
আর আমি তার জন্য। আমার আমার জন্য কেউ আসবে। আর আমি এই কথা এবং আপনার কথা সমুদ্র ভাইয়াকে জানাবো না। আমি আশা করছি মুনতাহা আপুর জীবনে এই চরিত্রের জন্য কোনো প্রভাব পড়বে না। আর হ্যাঁ, কিছু জিনিস আড়ালে থাকা সুন্দর। ঝিনুক পা বাড়লো 2-1 কদম হাঁটতে রুদ্র বলল। বেলা শুনছো? ঝিনুক থমকে দাঁড়ালো। এই গল্পটা আমাদের নয়, এই সময়টুকু আমাদের নয়, তবে হ্যাঁ, এই লগ্নটুকু আমাদের। ধন্যবাদ তোমাকে আমার অতৃপ্তির এক তৃপ্তি মেটানোর জন্য, আমার সাথে বিরহের এক জ্যোৎস্নার রাতে কিছুটা লগ্ন কাটানোর জন্য। ভালো থেকো। অবশ্য সমুদ্র তোমাকে ভালোই রাখবে আমি জানি, তবুও তবে আমাদের আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি মুগ্ধার জীবনে এসবের জন্য কোনো প্রভাবই ফেলবো না, এতটাও খারাপ নই আমি। তবে বেলা, যদিও ভবিষ্যতে কোনো এক লগ্নে দেখা হয়, আবারও এক মিষ্টি সাক্ষাতের অপেক্ষায় থাকবো। ভালো থেকো। এই গল্পটা সত্যি আপনার আর আমার নয় রুদ্র রায়হান খান, গল্পটা আমাদের, আমার আর সমুদ্রের, সমুদ্রের রংমহলের, সমুদ্রের চড়ুইয়ের। সময়টাও এবং প্রকৃতিও এবার আমাদের পক্ষেই। তবে আমি আল্লাহর নিকট দোয়া করব আপনার গল্প আর সময়টাও যেন খুব তাড়াতাড়ি আসে। ভালো থাকবেন। ঝিনুক বলেই ছাদ থেকে চলে এলো রুদ্র। রুদ্র আবারও খোলা আকাশের দিকে তাকালো, সাথে সাথেই চোখজোড়া থেকে জল গড়িয়ে পড়ল। মনে মনে বলল, গল্পের অংশ ছিলাম, হয়তো সারা জীবনই থাকবো। ভালো থেকো বেলা। এই নামটাই আর ডাকা হবে না, তোমাকে রোজ করে দেখা হবে না, তবুও তুমি আমার মনে শুদ্ধতম ভালোবাসার একাংশ থাকবে। ভালো থেকো। এই গল্পের সমুদ্রের চড়ুই গুনগুনিয়ে গান ধরল। আমাদের গল্পগুলো অল্প সময়ে পথ হারালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদী তল পাবে না, বেহায় মুখ লোকাতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো। বিছানায় এসে গা এলিয়ে দিয়েছে ঝিনুক। মনে এক অদ্ভুত শান্তি লাগছে। তবে যতই শক্ত কথা বলুক না কেন, সত্যি ঝিনুকের রুদ্রের জন্য খারাপ লাগছে। পৃথিবীতে এত মেয়ে থাকতে ঝিনুককেই কেন ভাঙা শামুকে পা কাটতে হয়েছে তার। উফ, এই মানুষের মনগুলো বড়ই অদ্ভুত। না পাওয়ার জিনিসের প্রতি ঝোঁক বেশি থাকে। বেশি কিছুক্ষণ বিছানায় শুয়ে আছে ঝিনুক, ঘুম আসছে না। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠল। ঝিনুক আড়মোড়া দিয়ে মোবাইলটা হাতে নিল। হাতে নিতেই চমকে উঠল। রাত প্রায় 12:30টার বেশি। সমুদ্র ঝিনুককে কল দিয়েছে, তাও ভিডিও। দেখতে দেখতেই একবার কল বেজে কেটে গেল। ঝিনুক রুমের লাইটটা অন করতে আবারও কল এলো। ঝিনুক দ্রুত কল রিসিভ করলো। এবার আর সেবারের মতো বিসমিল্লা বলল না, উল্টো মোবাইল ফোন রিংটোন বাজার সাথে সাথেই ধরতে পেরেছে বলে আলহামদুলিল্লাহ বলল। সমুদ্র ঝিনুকের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে আছে। ঝিনুক জোরপূর্বক হাসি ফুটিয়ে 32 পাটি দাঁত বের করে দিয়ে বলল, হয়েছে কি, এভাবে তাকিয়ে আছেন যে? ইডিয়েট, তোকে ভিডিও কল দিয়ে কখনো সালাম পাইলাম না। সেবার বলেছিলি বিসমিল্লাহ, এবার কি বললি আলহামদুলিল্লাহ? কেন, তোর আমার তৃতীয়বার বিয়ে হয়েছে নাকি তুই আমার টুইন বাচ্চার মা হয়েছিস? লোকটি বলে কি, হায় আল্লাহ, মুখে লাগাম নেই। ঘোড়ারও লাগাম টানা সম্ভব, কিন্তু এই শয়তান মার্কা ঠোঁট কাটা বেহায়া ব্যাটার সম্ভব নয়। ঝিনুক ঠোঁট উল্টে বলল, আপনি আমাকে মাঝরাতে এসব গন্ধ মার্কা কথা বলার জন্য কল দিয়েছেন? লজ্জা করে না আপনার একটুও না? এত ছোট্ট একটা মেয়েকে গন্ধ গন্ধ পচা পচা কথা শোনাতে। সমুদ্র হো করে হেসে উঠল, বলল, বিয়ে করেও বউ নাই পাশে, ঘুম আসবে কি করে? চড়ুই, তুই আজ ওই বাড়িতে আমাকে না জানিয়ে কেন গেছিস? আমি কিন্তু রাগ করেছি। আমি আপনাকে বলার জন্য আপনার পাশে ঘুরঘুর করছিলাম, আপনি আমার কোনো কথাই শুনলেন না। উল্টো ল্যাপটপ আর ফাইল নিয়ে চলে গেলেন। আপনি রাগ করবেন কেন? আমি করব। আমি কদিন আপনার সাথে কথা বলার জন্য কতখানি ছটফট করেছি জানেন? গলা কাটা মুরগির মতো ছটফট করেছি। আপনার তো আমার প্রতি খেয়ালই নেই। এত পাষাণ হৃদয়ের আপনি। চড়ুই, আচ্ছা সরি, কিন্তু খবরদার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবি না। না হয় এখন ওই বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসবো। তাছাড়া আমি পাষাণ হৃদয়ের ব্যক্তি। কালকের পর দেখব কে কেমন, কে কতখানি ভালোবাসে। ঝিনুকের ফ্রু কুচকে গেল। সমুদ্র কি বলতে চাইল? কালকের পর মানে? ঝিনুক কিছু জিজ্ঞেস করবে তার আগে সমুদ্র বলল, চড়ুই, অনেক রাত হয়েছে। ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? এমন কিছু ঘটেছে যা আমার জানা একান্তই প্রয়োজন।
ঝিনুক একটু থমকে গেল। সমুদ্র কি কোনো কিছু আজ করতে পেরেছে, নাকি সে সব কিছুই জানে? যদি জানতো ঝিনুককে আগেই বলতো। শাহিন আর নাজিমও তো বলতো ঝিনুককে, নিশ্চয়ই জানে না। যাই হোক, তাকে আর জানিয়ে পেরেশানিতে দেখতে চায় না ঝিনুক। এমনিতেই সমুদ্র কতটা ব্যস্ত থাকে রাজনীতি নিয়ে, সবে এত বড় একটা বিপদ থেকে উঠেছে, আবার আরেক ঝামেলা বাঁধানোর প্রয়োজন নেই। সমুদ্র এমনিতেই ঝিনুকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসের সমস্যা সিরিয়াস হয়ে ওঠে। তাছাড়া ঝিনুক রুদ্রের সাথে খোলামেলা আলোচনা করছে, আশা রাখছে সে আর ওদের জীবনে দখল দিবে না। তাছাড়া নতুন আত্মীয় জেনে বুঝে সমস্যা আনতে চায় না, তাই ঝিনুক ঘটনাটা আড়াল করেই রাখলো। বলল, না, কোনো সমস্যা নেই। এই বাড়ির লোকজন খুবই ভালো। আমরা অনেকটাই লাকি সমুদ্র ভাইয়া। মুনতাহা আপুর ভাগ্যে এমন শ্বশুর বাড়ি পেয়েছে। আর হ্যাঁ, আমরা কাল সকাল সকালই আমাদের বাড়িতে চলে আসব। সমুদ্র একটা স্নিগ্ধ মুচকি হাসি দিল। ইস্কি সাংঘাতিক হাসিতে ঝিনুক ক্রাশ খেয়েছে। ঝিনুক মনে হয় প্রথম নারী যে তার স্বামীর হাসিতে ক্রাশ খেয়েছে। কাল তো আসবি তাই না? অনেক রাত হয়েছে, চড়ুই ঘুমিয়ে পড়। ফোনের স্ক্রিনেই টুপটাপ চুমু খেয়ে নিল। গুড নাইট। বউ ছাড়া আরো এক রাত কোলবালিশের সাথে, তবে এটা হয়তো শেষ রাত। বলে কল কেটে দিল। সমুদ্রের কাণ্ড দেখে ঝিনুকের খুব করে হাসি পেল। মন খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেল। লোকটি ঝিনুকের মন খারাপের ঔষধ। তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সমুদ্রের বলা শেষ কথাটা ঝিনুক এখনো বুঝতে পারল না। কাল যে ধামাকাদার এক নতুন সূচনার প্রথম অংশ শুরু হতে যাচ্ছে, নতুন অধ্যায়, নতুন মোড়। আরেকটি সুন্দর দিনের আগমন। মনটা ফুরফুরে। কাল রাতের পর ঝিনুক আর রুদ্রকে দেখেনি, হয়তো সে কথা রেখেছে। সকাল সকালই মুনতাহা শ্বশুরবাড়ি থেকে আসতে চেয়েছিল, তবে তারা কোনো মতেই সকালবেলা আসতে দিবে না। ঝিনুকের বাড়ি আসতে আসতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ইস, সমুদ্রকে কতক্ষণ ধরে দেখেনি ঝিনুক। সকাল থেকে একবারও কল দিল না, না দিলেও কোনো মেসেজ। লোকটি এমন কেন? বিকেল থেকে তাকে খুঁজছে ঝিনুক, কিন্তু সে বাসায় নেই। বাড়িতে আসার পর থেকে সবার মধ্যে টুকটাক একটা শোরগোল দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টি কি সেটাই বুঝে উঠতে পারছে না ঝিনুক। কেউ কিছুই বলছে না। যে যার মতন বাড়ির বাইরে যাচ্ছে, এটা সেটা কত কিছু করছে। মুনতাহাও তার বরের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। কি অদ্ভুত! লোকটা 2 দিনের আত্মীয়, কিন্তু সেও জানে, একমাত্র ঝিনুকই জানে না। মুখটা একটু ভার করে ড্রয়িং রুমে সোফায় বসে আছে ঝিনুক। হঠাৎ করে সখিনা ঝিনুকের পাশে এসে বসলো। ঝিনুককে দেখে বলল, কি গো এমপির বউ, আজ তো তোমার খুশিতে 4 পায়ে লাফানোর কথা, মন ভার করে বসে আছো কেন? ঠোঁট উল্টে বলল ঝিনুক, আমি তো জানি না বাসায় কিসের শোরগোল হচ্ছে, কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। সখিনা খিলখিলি হেসে উঠলো, বলল, সকালে এমপি সাহেব মানা করেছে তোমারে কইতে, তাই কেউ কইতাছে না। তবে তোমার এই অবস্থা দেখতে আমার কষ্ট হচ্ছে। শোনো, কাল এমপির জন্মদিন, সবাই তাকে সাম্পারাইজ ধ্যাত কি জানো? সারপ্রাইজ? কি? হ হেডাই করব। কি? কাল ওনার জন্মদিন আর আমি ভুলেই গিয়েছিলাম। ইসরে, কত বড় শয়তান মার্কা বেটা মানুষ। কাল কল দিয়ে বললো না। ঝিনুক দ্রুত সোফা থেকে উঠে গেল। সখিনার সাথে কথা না বাড়িয়ে দৌড়ে দিল ঝিনুক রুমের দিকে। সখিনা ঝিনুকের দৌড় দেখে আবারও খিলখিলিয়ে হেসে সোফায় লুটোপুটি খাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে এক লগ্ন পেরিয়ে গেল। ঝিনুক ভেবেই পাচ্ছে না কি গিফট দিবে। এদিকে ঝিনুক বারবারই শাহিন আর নাজিমের ঘরে উকি দিচ্ছে, কিন্তু তাদের কোনো হদিস নেই। ফোন দিল, একজনও ফোন কল যাচ্ছে না। গেল কই তারা? আর ভালো লাগছে না। কাজের সময় একজনকেও পাচ্ছি না। কতটা দরকার আমার তাদের। সমুদ্র ভাইয়ার জন্য কিছু গিফট তো কিনতে হবে, কারণ উনি আমাকে আমার জন্মদিনে একটা লকেট উপহার দিয়েছেন। লগ্নের পর লগ্ন পেরিয়ে গেল। ঝিনুক ঠিক করতে পারলো না সমুদ্রের জন্য কে গিফট নেবে। আর এদিকে শাহিন আর নাজিমও এলো না। ঝিনুকের শপিং মলে যাওয়া হলো না। এমন নয় যে ঝিনুক একা যেতে পারবে না, কিন্তু ঝিনুকের কাছে খুবই কম টাকা আছে। তাছাড়া এমন সন্ধ্যা রাতে ঝিনুককে একা মা চাচিরা বের হতেও দিবে না। মুখ ভার করে বিছানায় বসে রইল ঝিনুক।
ঠিকই বলে, যখন সময় থাকে না তখনই চারিদিকে থেকে সময় ফুরিয়ে যায়। ঘড়ি কাটার ঠিক 11:45 বাজে। 12টা বাজতে আর 15 মিনিট আছে। সমুদ্র বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে। তার সাথে সাথে ঝিনুকের শয়তান মার্কা ভাই এবং নাজিমও, সবগুলো এক গোয়ালের গরু। সমুদ্রের চেলা চুপচাপ বসে আছে ঝিনুক, দাঁত দিয়ে নখ কামড়েছে। এরই মধ্যেই দরজার টোকা পড়ল সখিনার কণ্ঠ। কি রে এমপির বউ, বের হও নাই কেন? সবাই তো সাদে গেছে, তোমাকেও যেতে বলেছে। ঝিনুক দরজাটা দ্রুত খুলে দিল। সখিনাকে দেখে বলল, আজ তুই যাস নাই এখনো এ বাড়িতেই? এমপির জন্মদিন, আমি না থাকলে হয় নাকি? এমন একটা ভাব নিয়ে গেল যেন সমুদ্রের না তার জন্মদিন। ঝিনুক পুচকি হাসল, একটু পরিপাটি হয়ে ছাদের দিকে গেল। ছাদে উঠতে অবাক হয়ে গেল ঝিনুক। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম অন্যরকম একটা মহল ফুটে উঠেছে। ছাদে সবাই আছে, সবার হাতে টুকিটাকি গিফটের প্যাকেট, একমাত্র ঝিনুকের হাতটাই খালি। ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে ঝিনুকের। ঝিনুক সবার সাথে ছাদে গিয়ে দাঁড়ালো। সমুদ্র ঝিনুকের পরপরই ছাদে এলো। সমুদ্র আসতেই তার উপরে লাইটের ফোকাস পড়লো, সাথে গোলাপি ফুলের পাপড়ি। ইস, কি অন্যরকম একটা মহল। সমুদ্রকে বেশ সুন্দর লাগছে। সাদা একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে, পরিপাটি নেই একদমই। চুলগুলো এলোমেলো, দাড়ি এলোমেলো, ঠোঁটে হালকা মিষ্টি একটা হাসি। সমুদ্রকে এই মুহূর্তে ঝিনুকের কাছে অন্যরকম লাগছে, খুব মায়াময় অপূর্ব লাগছে। সমুদ্রের নজর ঝিনুকের উপর পড়তে ঝিনুক চোখ নামিয়ে নিল। সমুদ্র সবার মাঝে এগিয়ে এলো। ছোট চাচি একটা 2 পাউন্ডের কেক নিয়ে এগিয়ে এলো। ঘড়ি কাটায় 12টা। সমুদ্র কেক কাটলো, সবাই হাততালি দিয়ে উঠলো। সমুদ্রকে বার্থডে উইশ করলো। ঝিনুকও সবার সাথে বার্থডে উইশ করলো। এক একে সবাই তাকে গিফট দিচ্ছে। সবার গিফট দেওয়ার শেষে সমুদ্র ঝিনুকের সামনে এসে দাঁড়ালো। ঝিনুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঝিনুক যে গিফট জোগাড় করতে পারেনি, এখন কি করবে? ঝিনুক মাথা নিচে করে মিনমিনিয়ে বলল, আপনার গিফট আমি কাল দিব। সবাই তো আজকে দিল, আমি একটু ব্যতিক্রমভাবে কাল দিব। বলি ঝিনুকের কাছে থাকা চকলেট 2টা এগিয়ে দিল। আবার বলল, এগুলো নেন, এগুলো আপনার টেম্পোরারি গিফট। ঝিনুকের কথা শেষ হতেই এই মহলে হাসির রোল পড়ে গেল। খুবই লজ্জা লাগছে ঝিনুকের। আজ সমুদ্রের জন্মদিন, অথচ ঝিনুক সবার শেষে জেনেছে, জেনেও কিছু দিতে পারেনি। ঝিনুক মাথা উঁচু করতে সমুদ্র নিরলস দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে আছে। বলা, আমি এগুলো এই টেম্পোরারি গিফট আইটেম চাই না, আমি আমার উপযুক্ত গিফট চাই, দে। বলি হাত বাড়িয়ে দিল। আর যদি না দিতে পারোস তাহলে আমি নিজ দায়িত্বে নিয়ে নিব, তখন আবার কিছু বলতে পারবি না। বলি বাঁকা হাসি দিল ঝিনুক, মুখ ভার করে বলল, আমি এখন কোথায় থেকে কি গিফট দিব? আপনার কাছে কি এমন নেই? সবই আছে। আমি ঝিনুক কিছু বলার আগে সমুদ্র ঝিনুককে সবার সামনেই পাজা কোলে তুলে নিল। সমুদ্রের এহেন কাণ্ডে ঝিনুক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সমুদ্র ঝিনুককে কোলে নিয়ে বলল, সবাইকে ধন্যবাদ সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক ক্লান্ত আমি, ঘুম পেয়েছে। চল বউ, আজ থেকে গোলবালিশ বাদ, উপোস ভাঙচুর করতে হবে। তাছাড়া আমার জন্মদিনের তোর গিফট দেওয়া বাকি আছে, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? ঝিনুক এবার সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, তার সাথে শরীরের প্রক্রিয়াও। সমুদ্র বাড়ির বড়দের সামনে এগুলো কি বলছে? আয় হায় হায়, এই লোকটির কি একটুও লজ্জা নেই? বাবা মারা আছে, অন্য বড়রা আছে, অথচ সবার সামনে খোলামেলা কথা বলছে। বাড়ির বড় দ্রুত এটা সেটা বলে মহল ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। ঝিনুককে একটু ছোটার জন্য ধস্তাধস্তি করতে সমুদ্র তার সে বিখ্যাত ডাইরেক্টর ছাড়লো। বললাম, দেখো মেয়ে, আমি কিন্তু ঋণ রাখতে পছন্দ করি না, তাই শোধ করার সময় এসেছে। নো ধস্তাধস্তি, আমি ছেড়ে দিলেই মাজা ভেঙে চুরমার হয়ে যাবে। ঝিনুক ভয়ে নড়াচড়া বন্ধ করে দিল। সমুদ্র এবার জোর গলায় বলল, আম্মা আব্বা শ্বশুর শাশুড়ি ওরফে মেজো চাচা চাচি দোয়া কইরো, যুদ্ধে নামছি আজ থেকে। তোমাদের নাতি নাতনির মুখ এই বছরের মধ্যেই দেখতে পাবে।